আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমাদের ফুল এসইও কোর্সের ২৫ নাম্বার ক্লাস এবং আজকের ক্লাসটা এসইওর পার্সপেক্টিভে অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটাকে একটা সুন্দর স্ট্রাকচার দিবেন। দেখেন, আপনি একটা সুন্দর বাসায় বাস করেন। কিন্তু আপনার বাসা যখন আপনি তৈরি করতেছেন, তখন কি করতেছেন? আপনার বাসাটাকে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করতেছেন। অনেকে আছে ইঞ্জিনিয়ার এনে ডিজাইন করতেছেন, ভালো ডিজাইনার এনে ডিজাইন করতেছেন। তাই না? কেন ডিজাইন করতেছেন? কারণ বাসার যাতে রুমগুলো সুন্দরভাবে প্লেস করা থাকে। অর্থাৎ একটা রুমের থেকে যাতে আরেকটা রুমে ইজিলি যাওয়া যায় অথবা কেউ যদি আপনার বাসায় নতুন আসলো, সে এসে দেখলো যে আপনার বাসার রুমটা খুঁজে পেল না। তাই না? তো তখন এটা কেমন লাগবে? মানে আপনি একটা নরমাল একটা বাসায় গেলেন ধরেন এবং সেই বাসার যে আ ডিজাইনটা অর্থাৎ একটা রুম থেকে আরেকটা রুম আপনি খুঁজে পাচ্ছেন না বা আপনি ভিতরে যে হারায় গেছেন কাইন্ড অফ একটা কেমন সিচুয়েশন হবে তখন? ঠিক সেইভাবে যদি আপনার ওয়েবসাইটটা একটা সুন্দর স্ট্রাকচার ওয়েতে আপনি তৈরি না করেন, অর্গানাইজড ওয়েতে তৈরি না করেন, তাহলে ওই সেম অবস্থা সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে হবে। অর্থাৎ সার্চ ইঞ্জিন অথবা ইউজার এই ২ টা ভিজিটর আপনার ওয়েবসাইটটাকে কন্টিনিউয়াসলি ভিজিট করবে। তো যখন আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটা ভালো হবে না, তখন কি হবে? তারা যখন আসবে এবং তারা এসে আপনার ওয়েবসাইটটার যে ইম্পোর্টেন্ট পেজগুলো অর্থাৎ তারা যে জিনিসটা খুঁজতেছে সেটা যদি না পায় খুঁজে, একটু দেরি হয় খুঁজে অথবা সেটা যদি অনেক দূরে থাকে, সেটা যদি ইজিলি অ্যাক্সেস করা না যায়, তাহলে কিন্তু এটা একটা ভালো এক্সপেরিয়েন্স দেবে না ফর বোথ পার্টিস, সার্চ ইঞ্জিন অ্যান্ড ইউজার্স। তাই না? তো আপনার ওয়েবসাইটের সাইট স্ট্রাকচারটা অবশ্যই টপ নচ হতে হবে এবং বেস্ট হতে হবে ভাই। সাইট স্ট্রাকচারটা অনেক বেশি ইম্পোর্টেন্ট এবং ২০২৫ এ এসে তো এটা আরো বেশি ইম্পোর্টেন্ট। সো যদি সাইট স্ট্রাকচার ভালো করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এবং কিভাবে একটা সুন্দর সাইট স্ট্রাকচারটা আপনি ক্রিয়েট করতে পারেন, কি মাথায় রাখতে হবে একটা সুন্দর সাইট স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য, এভরিথিং উই আর গোইং টু লার্ন ইন দিস ভিডিও। সো পুরো শেষ পর্যন্ত থাকেন ক্লাসের। হোপফুলি আপনি এভরিথিং আপনার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আফটার কমপ্লিটিং দিস ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। তো চলুন ভাইয়া সাইট স্ট্রাকচারটা কি এবং সাইট স্ট্রাকচার কেন গুরুত্বপূর্ণ? যেটা আমি বললাম, ধরেন যে আপনি একটা শপিং মলে গেলেন। ঠিক আছে? তো শপিং মলে যেয়ে দেখলেন যে সুন্দরভাবে স্টলগুলো কি আছে? সাজানো আছে। আপনার চোখের সামনে সব সুন্দরগুলো স্টলগুলো সাজানো আছে এবং আপনি কি করতেছেন? আ নরমালি বড় শপিং মলে কি হয়? যে বিভিন্ন ফ্লোর থাকে পার্টিকুলার আ সেগমেন্টের জন্য। ফর এক্সাম্পল নিচের ফ্লোর থাকে ধরেন কিডস এর জন্য, তারপরে 2nd ফ্লোর থাকলো ওমেন, তারপরে থাকলো মেন, জেন্টস, তারপরে বিভিন্ন রকম। এইভাবে ফ্লোর গুলো সেগমেন্ট করা থাকে। অর্থাৎ আপনি যদি কিডস এর জন্য যান, আপনি জানেন যে আমার নিচের ফ্লোরে গেলে আমি কিডস এর সবকিছু পেয়ে যাব। আপনি যদি ওমেন ক্লথস এর জন্য যান, তাহলে আপনি জানেন যে 2nd ফ্লোরে গেলে আপনি সবকিছু পেয়ে যাবেন। আর আপনি জানেন যে আপনি যদি জেন্টস এর জন্য যান অর্থাৎ আ কোন জেন্টস ক্লথ কিনতে যান, সেক্ষেত্রে আপনি জানেন যে আপনি 3rd ফ্লোরে গেলে পেয়ে যাবেন। সো এটা কি? এটা আপনার এক্সপেরিয়েন্সটাকে আরো এনহ্যান্স করে, তাই না? এখন ধরেন একটা বিষয়টা এমন হইলো যে আপনি একটা শপিং মলে গিয়েছেন বাট কোথায় জেন্টস, কোথায় ওমেন, কোথায় কিডস এর প্রোডাক্ট সেল করে এটা আপনি জানেন না। তখন এটা কিন্তু একটা আপনার জন্য একটা মেসি থিং হয়ে যাবে, রাইট? কারণ তখন আপনি মানে বোরড হয়ে যাবেন অথবা আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। আপনার কাছে বিষয়টা এম্বারাসিং লাগবে। কারণ হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনার ডিজায়ার্ড দোকানটা খুঁজে পেতে, ডিজায়ার্ড প্রোডাক্টটা পারচেজ করতে কিন্তু আপনি সেই দোকানটাই খুঁজে পাচ্ছেন না। কিন্তু আপনি জানেন যে সেই দোকানটা এখানে আছে। তো এই সিচুয়েশনটা যদি আপনি আপনার ইউজারদেরকে না দিতে চান, এই সিচুয়েশনটা যদি আপনি আপনার বট অর্থাৎ Google যে বটগুলো আছে সার্চ ইঞ্জিনকে না দিতে চান, তাহলে আপনার তাদেরকে কি করতে হবে? এরকম 2nd ফ্লোরে যেমন ওমেন ক্লথস, 3rd ফ্লোরে যেমন জেন্টস ক্লথ, সেরকম আপনাকেও ওইভাবে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটা সাজাইতে হবে, যেখানে আপনার ইউজাররা ইজিলি তাদের যে রিকোয়েস্টেড, তাদের যে ডিজায়ার্ড যে প্রোডাক্টটা, ডিজায়ার্ড যে পেজটা তারা সেটা খুঁজে পেতে পারে, ডিজায়ার্ড যে ইনফরমেশনটা তারা সেটা খুঁজে পেতে পারে। এবং সবথেকে খারাপ বিষয় হলো সার্চ ইঞ্জিন একটা পোর সাইট স্ট্রাকচারকে পছন্দ করে না।
সার্চ ইঞ্জিনকে যদি আপনি হ্যাপি করতে চান, অবশ্যই আপনার ওয়েবসাইটের সাইট স্ট্রাকচারটা পারফেক্ট হতে হবে। সার্চ ইঞ্জিন এই বিষয়টাকে অনেক বেশি হেট করে, সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটে আসবে, অবশ্যই তার একটা কি থাকবে, একটা নির্দিষ্ট টাইম থাকবে যে এই টাইমের মধ্যে সার্চ ইঞ্জিন যত টাকা পারে ইনফরমেশন কালেক্ট করে নিয়ে চলে যাবে। কিন্তু যখন আপনার ওয়েবসাইটে এসে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটটাকে বুঝতে পারবে না, ওয়েবসাইটের সাইট স্ট্রাকচারটা সার্চ ইঞ্জিন ধরতে পারবে না, তখন সার্চ ইঞ্জিন কিন্তু তার যে ফাংশনটা সেটা প্রপারলি করতে পারবে না। এই ক্ষেত্রে সার্চ ইঞ্জিন তার ফাংশনটাকে ওয়েস্ট করবে। সো ওয়েস্ট করা জিনিস কিন্তু কেউ পছন্দ করে না। এটা আপনার জন্য উচিত হবে না, কারণ আপনারও উচিত সার্চ ইঞ্জিন যে বাজেটটা নিয়ে, অর্থাৎ যে ক্রল বাজেটটা নিয়ে আপনার ওয়েবসাইটে আসবে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করা। এখন আপনি যদি আপনার যে ইম্পর্টেন্ট পেজগুলো আছে সেটা অনেক পিছনে রেখে দেন, সেটাকে যদি আপনি সার্চ ইঞ্জিনের সামনে আসতে না দেন, অথবা সেটা যদি সার্চ ইঞ্জিনের বেগ পেতে হয় সেটা খুঁজে পেতে, এটা কিন্তু একটা ভালো এক্সপেরিয়েন্স দিবে না এবং সার্চ ইঞ্জিন আপনার ওই পেজটাকেও ইন্ডেক্স করবে না। সো এই এভরিথিং যদি আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে চান আপনার ইউজারকে, সার্চ ইঞ্জিনকে, এবং আপনি যদি র্যাঙ্ক করতে চান, আপনি যদি আলটিমেটলি আপনার ওয়েবসাইটটাকে প্রমোট করতে চান, আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে নিয়ে ব্রড একটা অডিয়েন্সের কাছে পৌঁছাইতে চান, অবশ্যই আপনার সাইট স্ট্রাকচার অর্গানাইজড ওয়েতে থাকতে হবে। সো ভাইয়া, কি টাইপের সাইট স্ট্রাকচার সার্চ ইঞ্জিন পছন্দ করে, কি টাইপের সাইট স্ট্রাকচার আপনার ভিজিটর পছন্দ করে, সেটা একটু আমাদেরকে বলুন। আচ্ছা, অনেক রকমের স্ট্রাকচার আছে, নরমালি পিরামিড স্ট্রাকচার আছে, দেন হচ্ছে সাইলো স্ট্রাকচার আছে, এইগুলো সার্চ ইঞ্জিনও পছন্দ করে, ভিজিটরদেরও একটা ভালো এক্সপিরিয়েন্স দেয়। এখন বিষয়টা হলো যে আপনি অনেক জায়গায় শুনে থাকবেন, সেটা পেইড কোর্স হোক, ফ্রি কোর্স হোক, সাইলো স্ট্রাকচার নিয়ে কথা শুনবেন, কিন্তু তারা কখনো এটা ক্লারিফাই করে না যে সাইলো স্ট্রাকচারটা কি। তারা জাস্ট বলছে সাইলো স্ট্রাকচার, বাট হোয়াট ইজ সাইলো স্ট্রাকচার ভাইয়া? এই হোয়াট ইজ সাইলো স্ট্রাকচারটা আমি আজকে আমার ক্লাসে ফুল এভরিথিং কভার করব এবং আমরা কি কভার করতে যাচ্ছি আজকে। আপনার ওয়েবসাইটের সাইট স্ট্রাকচারটাকে কিভাবে অপটিমাইজ করবেন, কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল স্ট্রাকচারটাকে অপটিমাইজ করবেন, কিভাবে আপনি ব্রেড ক্যাম্প অপটিমাইজ করবেন, কিভাবে আপনি মিনিমাইজ করবেন আপনার ক্রল ডেপথ, ক্লিক ডেপথ। ক্লিক ডেপথ মানে কি? ক্লিক ডেপথ মিনস হচ্ছে যে আপনার ওয়েবসাইটের হোম পেজ থেকে সব থেকে পিছনের পেজে যেতে সর্বোচ্চ আপনি 3 ক্লিক, মানে রেকমেন্ডেড 3 ক্লিকের বেশি আপনার যাতে না লাগে, কারণ যত বেশি ডিপ থাকবে তত বেশি আপনার ওই যে ক্রল ডেপটা এটা ওয়েস্ট হবে, ওই যে অথরিটিটা আছে, লিঙ্ক জুসটা আছে, এটা পাস হবে না। সো আপনাকে সবার আগে এটা ক্লিয়ার করতে হবে। এছাড়াও আমরা দেখবো যে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন অরফান পেজ। তো চলুন আমরা এক এক করে আগাই। তো সবার আগে ভাইয়া, হোয়াট ইজ সাইট স্ট্রাকচার আমরা জেনে গেছি, এবং সাইট স্ট্রাকচারটা কিভাবে আপনি অর্গানাইজ করতে পারেন। দেখেন আমি এখানে সবার প্রথমে একটা দেখতে পাচ্ছি, একটা হোম পেজ। এই যে উপরে পেজটা দেখতেছেন, এটা হচ্ছে একটা হোম পেজ। ওকে, সো এটা হচ্ছে একটা, ধরেন যে আপনার ওয়েবসাইট। এখন খেয়াল করেন যে আমি কি বলছি, যে আমার হোম পেজ থেকে, এটা হচ্ছে আমার হোম পেজ, এবং হোম পেজ থেকে এই যে সর্বনিম্ন যে পেজটা, সবার নিচে যে পেজটা আছে, এই পেজটা যেতে 3টা ক্লিকের বেশি যাতে না লাগে। তো আপনি বলতে পারেন যে ভাইয়া, আপনার যে এই যে এটা আছে, হোম পেজটা আছে, যে ছবিটা আপনি দিয়েছেন, এই ছবিটা থেকে তো এই সর্বনিম্ন পেজটা, অর্থাৎ নিচে, সবথেকে নিচে যে পেজটা আছে, এই পেজটা যেতে তো 3 ক্লিকই লাগে। হ্যাঁ, আমিও আপনার সাথে এগ্রি যে 3 ক্লিকই আমার লাগে। বাট এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যখন এই দেখেন, আপনি যখন এখানে ক্লিক করবেন, ওই হোম পেজ থেকে এইখানে একটা ক্লিক করবেন, 1 ক্লিক, এখানে একটা ক্লিক করবেন, 2 ক্লিক, এখানে একটা ক্লিক করবেন, 3 ক্লিক, ফাইন। 3 ক্লিকের মধ্যে আপনি পৌঁছে গেলেন। ইটস ফাইন, ইটস সুপার, রাইট? বাট দ্য প্রবলেম ইজ, আপনি কিন্তু এইখানে যখন আসবেন, এখান থেকে কিন্তু অন্য কোথাও যেতে পারবেন না। দেখছেন? অন্য কোথাও কিন্তু যাওয়ার কোনো সুযোগই নাই। আপনাকে যদি আবার হোম পেজে যেতে হয়, আপনাকে কি করতে হবে? ব্যাকে যেতে হবে। এখান থেকে আবার ক্লিক করবেন এখানে, এখান থেকে আবার ক্লিক করবেন এখানে, এখান থেকে আবার ক্লিক করবেন হোম পেজে। সো এটা কিন্তু একটা ভালো এক্সপেরিয়েন্স না। কারণ আপনার এখন এত টাইম নাই যে আপনি আবার ব্যাকে এই পেজে যাবেন। অর্থাৎ এই যে বিষয়টা, এটাকেই হচ্ছে আপনাকে নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কারণ গুগল কি করে? গুগল লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে। অর্থাৎ গুগল যদি এইখানে আসে, গুগলের এইখান থেকে যাতে গুগল আবার এই পাশের থেকে এই পাশের লিঙ্কগুলো যেতে পারে, এইখান থেকে এই পাশের লিঙ্কগুলো যেতে পারে, এটা কিন্তু গুগলকে কি করতে হবে? আপনাকেই এনশিওর করে দিতে হবে। ওকে? যেমন ধরেন আপনি যদি এই পেজটায় আসতে চান, এই পাশের এই যে এই পেজটায় আসতে চান, এখান থেকে হোম পেজ 1, 2,
3, 4, 5 অনেক ডিপ। এত ডিপ হলে আসলে আপনার খুবই টাফ হয়ে যাবে এটা নিয়ে আসলে র‍্যাংক করা। ওকে? সো এই বিষয়টাকে আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে। এই সাইট স্ট্রাকচারটা একটা পোর সাইট স্ট্রাকচার যেটা আপনি আপনার ওয়েবসাইটে কখনোই চান না যে আপনার ওয়েবসাইটের ইউজারদের এবং সার্চ ইঞ্জিনের যে এক্সপেরিয়েন্স টাকে সেটাকে নষ্ট করতে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো আমরা চলেন একটা গুড সাইট স্ট্রাকচারটা দেখে আসি যে ভাইয়া হোয়াট ইস এ গুড সাইট স্ট্রাকচার? ক্যান ইউ প্লিজ গিভ মি সাম এক্সাম্পল? ইয়েস, আই হ্যাভ এক্সাম্পল। সো এই দেখেন, আমরা যদি এখানে আসি, এখানে এসে আমরা দেখতে পারতেছি যে এটা ধরেন আপনার হোম পেজ এবং আপনি সাপোজ এইখান থেকে এই পেজটায় আসতে চান। দেখেন এইখান থেকে আপনি যেকোনো পেজেই যদি যেতে চান ৩ ক্লিকের বেশি কিন্তু ভাই আপনার প্রয়োজন হবে না। ঠিক আছে? এখানে যদি খেয়াল করেন যে আপনি হোম পেজের থেকে এই পেজে আসবেন, দেখেন এইখান থেকে এইখানে আসবেন ১, ২, ৩। আবার এইখান থেকে যদি এই পেজে যেতে চান দেখেন ১, ২। ঠিক আছে? সো এইখানে এটাই হচ্ছে আপনার সাইড স্ট্রাকচার এরকমই হওয়া উচিত। অর্থাৎ আপনার যে হোম পেজ, সেই হোম পেজটা থাকবে। হোম পেজের নিচে এইখানে যে পেজগুলো আছে এগুলো থাকবে আপনার ক্যাটেগরি পেজ অথবা আপনি ধরতে পারেন আপনার মেইন যে সার্ভিসটা থাকবে সেই মেইন সার্ভিস পেজ। মেইন সার্ভিস পেজের আন্ডারে যেসব সার্ভিসগুলো থাকবে সেগুলো হচ্ছে এই যে এইগুলা। ক্যাটেগরির আন্ডারে যে সাব ক্যাটেগরি থাকবে সেগুলো হচ্ছে এইগুলা এবং এই সাব ক্যাটেগরির আন্ডারে যে প্রোডাক্ট গুলো থাকতে পারে অথবা অন্যান্য যেসব সার্ভিস থাকে সেগুলো থাকতে পারে। সো দিস ইজ দ্য পারফেক্ট সাইট স্ট্রাকচার অ্যান্ড আপনি যদি এই সাইটের স্ট্রাকচারটা ফলো করতে পারেন আপনার ওয়েবসাইটে, I can guarantee you যে আপনি আপনার ওয়েবসাইটটা নিয়ে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। বাট যদি আপনি ব্যর্থ হন আপনার ওয়েবসাইটটাকে এরকম সুন্দর একটা স্ট্রাকচার দিতে, যেখানে সুন্দরভাবে সার্চ ইঞ্জিন এসে আপনার সবকিছু খুঁজে পাচ্ছে, ভিজিটর এসে সবকিছু খুঁজে পাচ্ছে, এটা যদি ব্যর্থ হন এটা কিন্তু আসলে আপনার ভিজিটর এবং সার্চ ইঞ্জিন দুজনকেই ফ্রাস্ট্রেটেড করে দিবে যেটা আপনার জন্য মোটেও ভালো কিছু না। ফর এক্সাম্পল যেটা আমি বললাম যে ধরেন যে ওই যে যে শপিং মলের কথাটা বললাম যে ফার্স্ট ফ্লোরে আপনি কিডস এর ক্লথ থাকে, সেকেন্ড ফ্লোরে ওমেন এর ক্লথ থাকে, থার্ড ফ্লোরে জেন্টস এর ক্লথ থাকে। সো লেটস সে দিস ইজ দ্য শপিং মল, এই যে শপিং মলের গেট এবং এখানে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে থার্ড ফ্লোর। সো এখানে কি আছে? এখানে আপনার মেইন, এখানে ওমেন, এখানে হচ্ছে আপনার কিডস। সো আপনি কিন্তু ইজিলি বুঝতে পারতেছেন যে আপনার হোম পেজের থেকে কোথায় যাওয়া লাগবে। আপনার হোম পেজের থেকে কি এখানে আসা লাগবে? না আপনার হোম পেজের থেকে এইখানে আসা লাগবে। সো এটা কিন্তু আপনি বুঝে গেলেন। সো আপনি আপনার অ্যাকর্ডিং ইওর নিডস আপনি কি করতেছেন? আপনি সেদিকে মুভ করতেছেন। সো এটা কিন্তু একটা খুব সুন্দর একটা এক্সপেরিয়েন্স দিবে। যেমন ধরেন এই যে আরেকটা আছে যে আপনি যেখানেই আসতে চান, আপনি আসতে পারবেন ইজিলি। ওকে? এখন আপনাকে একটা জিনিস বলি। দেখেন এই সাইট স্ট্রাকচারটাকে বলা হয় সাইলো স্ট্রাকচার। ঠিক আছে? তো এই সাইট স্ট্রাকচারের সবথেকে বেনিফিট কি জানেন আপনি? আপনি এখানে না অনেক পেজ আপনি ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন আপনার একটা ইম্পোর্টেন্ট ক্যাটেগরি আপনি ইনক্লুড করতে চাইলেন। তখন আপনি কি করবেন? সুন্দর করে এড এর আন্ডারে এখানে আরেকটা বসায় দিবেন এবং তার আন্ডারে সাব ক্যাটেগরি দিয়ে আরেকটা দিয়ে দিবেন। এটা কি হলো? এটা আপনার যে প্রসেসটা আছে এই প্রসেসটাকে আরো বেশি ইজি করে দিল। আপনি একসাথে অনেকগুলো পেজ কি করতে পারতেছেন? ব্যবহার করতে পারতেছেন। ওকে? আবার কিন্তু যদি আপনি এখানে খেয়াল করেন দেখেন এইখানে আপনার বোঝা যাচ্ছে না যে কোনটা কি। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আবার যদি আপনি এখান থেকে এইখানে আসেন, এইখানের সাথে আবার কারো কি কোন লিঙ্ক নাই। এই যে লিঙ্ক নাই দেখছেন এখানে একা, এ কিন্তু বড় একা। ঠিক আছে? তো এই যে বড় একার যে বিষয়টা এই একা মানুষকে আবার সার্চ ইঞ্জিন পছন্দ করে না। কেন পছন্দ করে না? আপনি এইভাবে চিন্তা করেন যে ঠিক আছে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটে আসলো এবং এসে দেখলো যে আপনার এরকম একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটটাকে অন্য কোনো ওয়েবসাইট থেকে কোনো লিঙ্ক দেওয়া নেই। অর্থাৎ এই ওয়েবসাইটটা থেকে আপনার ব্যাকে যাওয়া ছাড়া ফ্রন্টে সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি কোথাও মানে যেতে পারতেছেন না। একদম শেষ। এটাই হচ্ছে আপনার শেষ প্রান্ত। তখন সার্চ ইঞ্জিন বলবে, "এই ওয়েবসাইটটা যদি এতটাই ইম্পোর্টেন্ট হইতো তাহলে তো এই ওয়েবসাইটটা থেকে মানে বেরোনোর রাস্তা থাকতো। আমি তো বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি না।" অথবা এই ওয়েবসাইটটাকে অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটটাকে হোম পেজ ছাড়া অন্যান্য আরো ওয়েবসাইট থেকে কি করা হইতো? লিঙ্ক করা হইতো। কিন্তু সেই লিঙ্কটা এখানে করা নেই। তার মানে কি? তার মানে এই ওয়েবসাইটটাকে ইম্পোর্টেন্ট মনে করে না এই ওয়েবসাইটের ওনার। এই পেজটাকে ইম্পোর্টেন্ট মনে করে না। সো যেহেতু ওনারই ইম্পোর্টেন্ট মনে করে না, আমারও ইম্পোর্টেন্ট মনে করার কোনো কারণ নেই। আমিও কি করব? এটাকে র‍্যাংক করাবো না। আমি এটাকে ইনডেক্স করব না। ইনডেক্স করলেও আমি রেখে দেব অনেক দূরে। আমি এটাকে কখনোই র‍্যাংক করাবো না। সো এটা কিন্তু একদমই একটা খারাপ সিচুয়েশন হবে। সো আপনি যদি এই সিচুয়েশনে না পড়তে পারেন, আপনাকে অবশ্যই সুন্দরভাবে সাইট স্ট্রাকচারটা অপটিমাইজ করতে হবে। আশা করি সাইড স্ট্রাকচারের বিষয়টা আপনি পুরোপুরি ক্লিয়ার হয়েছেন যে কেন প্রয়োজন, কি ইম্পোর্টেন্ট এবং কেন আপনার এটা এত গুরুত্বপূর্ণ। আর ওই যে একার
মানে দেখছেন এই সাইডটা যে একা না, একা একা বসে আছে, এটাকে বলা হয় অরফ্যান পেজ। অরফান পেজ মানে কি? অরফানের বাংলা কি? অরফানের বাংলা হচ্ছে যে এতিম পেজ। সো অরফান পেজের ভূমিকা কি? অরফান পেজ মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের একটা পেজ থাকবে, যে পেজটা সবার থেকে আলাদা হয়ে থাকবে। অর্থাৎ ধরেন যে একটা ফ্রেন্ড সার্কেল আছে না, আমাদের সব জায়গায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ফ্রেন্ড সার্কেল আছে। ওখানে দেখবেন যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে অথবা ১ জন ২ জন ফ্রেন্ড থাকবে যার কোনো কার ফ্রেন্ড সার্কেল দরকার নেই, একা থাকতে পছন্দ করে। ঠিক আছে? সো ঠিক কাইন্ড অফ সেরকম অরফান পেজেরও কারোর দরকার নেই, ও একা থাকতে পছন্দ করে এবং যে একা থাকতে পছন্দ করে তার দেখবেন যে মন মানসিকতা এরকমই থাকে। তার সাথে কিন্তু কেউ মিশতেও চায় না। ঠিক আছে? সো এই বিষয়টাকে আছে কি করে গুগল হেট করে। কারণ গুগল চায় যে আপনার ওয়েবসাইটটাকে আপনি সুন্দরভাবে যত্ন নেন এবং আপনার ওয়েবসাইটে যাতে কোনো সিঙ্গেল পেজ না থাকে, কোনো একা পেজ না থাকে। সো এই বিষয়টাকে যদি আপনি এনশিওর করতে চান, আপনাকে কি করতে হবে? আপনার ওয়েবসাইটে যে অরফান পেজগুলো আছে সেই পেজগুলোকে রিডিউস করতে হবে। এখন ভাইয়া আমি কিভাবে আপনার আমার ওয়েবসাইটের অরফান পেজগুলো রিডিউস করতে পারবো? ইজি ভাইয়া, অনেক ইজি। আপনি সুন্দরভাবে আমি যে অন পেজ এসইও যে আমাদের চেকলিস্ট ছিল, সেই চেকলিস্টে হয়তো আমি একবার বলেছি, আপনি হয়তো ভুলে গেছেন। যদি ভুলে যান থাকেন অবশ্যই আপনার আমি রেকমেন্ড করব আমার অন পেজের চেকলিস্টটা আপনি ফলো করবেন। ভিডিওতে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভাইয়া অরফান পেজটাকে আপনি রিডিউস করতে পারেন সুন্দর করে ইন্টারনাল লিংক করে। ইন্টারনাল লিংক আপনার জন্য খুবই, খুবই, খুবই ইম্পোর্টেন্ট এবং ইন্টারনাল লিংক আপনার অবশ্যই, অবশ্যই প্রয়োজন। ইন্টারনাল লিংক আপনার ওয়েবসাইটের ইউজার এক্সপেরিয়েন্স বৃদ্ধি করে। ইন্টারনাল লিংক আপনার ওয়েবসাইটের ওই যে ক্রলাবিলিটি যে ইন্ডেক্সিং প্রসেস এটাকে আরো ইনক্রিজ করে। ইন্টারনাল লিংক আপনার ওয়েবসাইটের যে ক্রল বাজেটটা আছে সেটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে সাহায্য করে। অনেক, অনেক ইম্পোর্টেন্ট কিন্তু ইন্টারনাল লিংকের আছে, যেটা আমি অলরেডি ইন্টারনাল লিংকের সেগমেন্টে আলোচনা করে এসেছি। যদি আপনি এটা দেখে না থাকেন অবশ্যই, অবশ্যই আমি রিকমেন্ড করব আপনি ওই ভিডিওটা দেখে আসেন। আর হ্যাঁ, যদি আপনি আমাদের ভিডিওগুলো পছন্দ করে থাকেন এবং আমাদের এই ক্লাসটা আপনার ভালো লাগে, আমি কিন্তু আপনাকে বলতেছি ভবিষ্যতে অনেক, অনেক ক্লাস আসতে চলেছে এবং আমি এখানে এভরিথিং কভার করব। আমি Google Ads কভার করব, Facebook Meta Ads কভার করব, এসইও কভার করব, এভরিথিং ডিজিটাল মার্কেটিং এর অল ইন অল চ্যানেল হবে বাংলাদেশে এই চ্যানেলটা। যদি আপনারা সাপোর্ট করেন এবং আপনারা যদি ফ্রিতে, যে অনেকেই আছে যে যারা কি করতেছে টাকার অভাবে কোর্স করতে পারতেছে না, কিন্তু তাদের কি অনেক ইচ্ছা আছে যে ঠিক আছে তারা নিজের পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী হবে, নিজের ফ্যামিলিকে দেখবে, নিজের যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করবে এবং তাদের উদ্দেশ্যে আমি আমার এই ছোট্ট প্রচেষ্টা আমি শেয়ার করতেছি এবং শেয়ার করে যাব যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। তো যদি দেখে থাকেন এবং আমার এই কথাটা শুনে থাকেন, আপনাদের যদি ভালো লাগে, মনে হয় যে না আমাদের একটা সাবস্ক্রাইব তো কোনো সমস্যা নেই, ভাইয়া যদি দিই আরেকজন উপকৃত হবে, তাহলে আপনি সাবস্ক্রাইবটা করে দিয়েন, বেল আইকনে ক্লিক করে দিয়েন। যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওগুলো প্রয়োজন, আপনার ভিডিওগুলো আপনার কোনো না কোনো ইম্পর্টেন্ট এবং আপনার লাইফে চেঞ্জ করতে অথবা লাইফে কোনো না কোনো প্রভাব ফেলবে। সো চলুন আমরা আজকের ক্লাসে ফিরে যাই। সো অরফান পেজটা আমরা কিভাবে রিডিউস করতে পারি? যেটা বললাম যে অরফান পেজটা আমরা রিডিউস করতে পারি থ্রু ইন্টারনাল লিঙ্কিং। ঠিক আছে? সুন্দরভাবে আপনার যে এতিম পেজটা আছে এটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে এটার সাথে কি করতে হবে? রিলেভেন্ট যে পেজগুলো আছে সেই পেজগুলোর ইন্টারনাল লিঙ্ক করতে হবে। বাই দিস উই ক্যান রিডিউস অরফান পেজেস। ওকে? এরপরে আমরা একটু দেখি যে কিভাবে ভাইয়া হোয়াট ইজ ব্রেড ক্যাম্প। দেখেন ব্রেড ক্যাম্প কিন্তু আপনার আরেকটা সুন্দর একটা সেগমেন্ট যেটা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। এই যে এইখানে আমরা যা যা নিয়ে কথা বলতেছি না সবকিছুই কিন্তু কিসের জন্য কথা বলতেছি? আপনার ওয়েবসাইটে যে দুজন ব্যক্তি আসবে, ওয়ান ইজ সার্চ ইঞ্জিন অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ ভিজিটর্স, দুজনের যাতে এক্সপিরিয়েন্সটা ইনক্রিজ হয়, দুজনকে যাতে আমরা একটু স্যাটিসফাই করতে পারি, দুজনকে যাতে আমরা একটু সুন্দর একটা অভিজ্ঞতা দিতে পারি যখন সে আপনার ওয়েবসাইটে আসবে, যাতে তারা আবার আপনার ওয়েবসাইটে ফিরে আসে। ঠিক আছে? সো এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। তো চলুন ভাই আপনার ব্রেড ক্রাম্ব কি জিনিস সেটা একটু দেখে আসি। এই যে আমি অলরেডি এইটা নিয়েই আমি এক্সাম্পল দিচ্ছিলাম আমাদের পূর্বের অনেকগুলো ক্লাসে। সো দেখেন এখানে খেয়াল করেন ব্রেড ক্রাম্ব ভাইয়া এই জিনিসটাই দেখেন, এই যে অর্থাৎ আপনার ওয়েবসাইটের একটা স্ট্রাকচার আপনি ব্রেড ক্রাম্বের থ্রুতে দেখতে পারবেন। ঠিক আছে? এই যে দেখেন সুন্দরভাবে আপনার এই যে সার্চ ইঞ্জিন ল্যান্ড হচ্ছে মেইন ওয়েবসাইট হোম পেজ, এখান থেকে আপনি এসইও সেগমেন্টে এসেছেন, এসইও সেগমেন্ট থেকে আপনি এসেছেন সার্চ ইঞ্জিন ল্যান্ডস গাইড টু অল থিংস সার্চ, হোয়াট ইজ এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ব্রেড ক্রাম্ব আপনাকে কি বেনিফিট দেবে? যেমন ধরেন আমি যদি এখান থেকে এখন এই এসইও সেগমেন্টে যেতে চাই, আমি এক ক্লিক করেই এখানে যেতে পারবো। আমি যদি এখান থেকে হোম পেজে যেতে চাই আমি এক ক্লিক করে এখানে যেতে পারবো। আমি যদি এখান থেকে
পিপিসি তে যেতে চাই, আমি এখানে সুন্দরভাবে উপরে যখন পিপিসি তে মাউস নিয়ে হোভার করলাম, আমি এখান থেকে দেখেন অপশন আসতেছে, আমি সবকিছু কি করতেছি যেতে পারবো। আমি যখন এখানে লাইব্রেরিতে যেতে চাই, অর্থাৎ গুগল নিয়ে আর্টিকেল পড়তে চাই, রেডিট নিয়ে আর্টিকেল পড়তে চাই, শপিফাই নিয়ে আর্টিকেল পড়তে চাই, অ্যামাজন নিয়ে আর্টিকেল পড়তে চাই, অ্যাপল নিয়ে আর্টিকেল পড়তে চাই, আমি কিন্তু সুন্দরভাবে এখানে কি আছে সবকিছু আছে। অর্থাৎ একটা ইউজারকে যত সুন্দরভাবে আপনার যে কন্টেন্ট গুলো আছে সেগুলো কি করা যায়, প্রেজেন্ট করা যায়, সেটা কিন্তু এখানে করতেছে। সো এটা কি করে, এটা ইউজার এক্সপিরিয়েন্সটা মারাত্মকভাবে বৃদ্ধি করে, এবং এটা কিন্তু আপনি যত বেশি গুগলের যে ইউজার আছে তাদেরকে স্যাটিসফাই করবেন, গুগল আপনাকে তত বেশি রিওয়ার্ড দিবে। সো এটা আপনাকে অবশ্যই মেক শিওর করতে হবে। সো ভাইয়া এটা হচ্ছে আমাদের ব্রেড ক্যাম্প। আমরা আরেকবার একটু দেখাই দিই। এই যে এটা হচ্ছে ব্রেড ক্যাম্প। এটা আপনি কিভাবে দিবেন, নর্মালি আপনি যদি ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করে থাকেন, ওয়ার্ডপ্রেস সাইটে যে প্লাগইন আছে র‍্যাঙ্ক ম্যাথ, ইয়োস্ট এসইও, তারপরে হচ্ছে অল ইন অল এসইও, তারপরে হচ্ছে আপনার এসইও প্রেস, যে প্লাগইন গুলো আছে আপনার এসইওর জন্য, ওই প্লাগইন গুলো আপনি ইনস্টল করলে ওইখানেই আপনি ব্রেড ক্যাম্পের অপশন পেয়ে যাবেন। জাস্ট ওটাকে এনেবল করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা বুঝলাম যে মিনিমাইজ ইওর ক্লিক ডেপথ আমাদের মিনিমাইজ করতে হবে। ক্লিক ডেপথ মানে কি, ক্লিক ডেপথ কতটা বেশি হওয়া যাবে না, 3 ক্লিকের বেশি হওয়া যাবে না। গুগলই সাজেস্ট করে 3 ক্লিকের বেশি আপনি আপনার সাইট যাতে না হয়, ঠিক আছে। সো গুগল যেটা সাজেস্ট করে আপনার তো এটাকে অবশ্যই মানতে হবে। এটা তো আপনার মানে গুগল ধরতে পারেন যে এই এসইও জগতের, আপনি গুগলকে অপটিমাইজ করতেছেন, এখন গুগল যদি বলতেছে আমি 3 ক্লিকের বেশি পছন্দ করি না, তাহলে আপনি কিভাবে 3 ক্লিকের বেশি যদি আপনার ওয়েবসাইটটা থাকে, আপনি কিভাবে ওয়েবসাইটটা গুগলে র‍্যাঙ্ক করাবেন? এটা তো কখনোই র‍্যাঙ্ক করাতে পারবেন না, কারণ গুগল যেটা পছন্দ করে না সেটা আপনি কিভাবে গুগলে র‍্যাঙ্ক করাবেন? সো গুগলকে তো আপনার সবসময় কি করতে হবে, পছন্দ করাইতে হবে এবং গুগলের মন মতন চলতে হবে। সো আপনাকে গুগলের মন মতো চলতে গেলে গুগলের যে গাইডলাইন আছে, গুগলের যে বিষয়গুলো আছে, গুগল রুলস গুলো বলে দিয়েছে, সেগুলোকে আপনাকে মেইনটেইন করতে হবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো ব্রেড ক্রাম্ব আমরা শিখলাম, আমরা মিনিমাইজ কিভাবে ক্লিক ডেপথ গুলো মিনিমাইজ করবেন এটাও শিখলাম। আইডেন্টিফাই অরফান পেজ, কিভাবে আপনি অরফান পেজ গুলো খুঁজে পাবেন। যে কোনো সাইট অডিট ক্রলার আছে, এসিএম আছে, এইচরেফ আছে, স্ক্রিমিং ফ্রগ আছে, যে কোনো অডিট একটা টুলে আপনি যে যদি অডিট করেন, আপনি কি করবেন, ওখানে টুলই আপনাকে রেকমেন্ড করে দেবে এইগুলো অরফান পেজ। তারপর আপনার দেখতে হবে যে ভাই এইগুলোর থেকে কোন কোনগুলো ইম্পর্টেন্ট, আপনার যেগুলো আপনি র‍্যাঙ্ক করাতে যাচ্ছেন সেইগুলোর সাথে কিভাবে আপনি রিলেভেন্ট পেজ ক্রিয়েট করতে হয়, নাকি রিলেভেন্ট পেজ অলরেডি আপনার ওয়েবসাইটে আছে তাদের সাথে লিঙ্ক করবেন, এভরিথিং আপনাকে থিঙ্ক করতে হবে। দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, লিঙ্ক প্রোভাইড করতে হবে ওই পেজ থেকে অন্যান্য পেজে, এবং অন্যান্য পেজ থেকে ওই পেজে লিঙ্ক নিয়ে নিতে হবে। আর যদি আপনার ওই পেজটা ইম্পর্টেন্ট না হয়, ডিলিট ইট, জাস্ট ডিলিট ইট, ঠিক আছে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কিভাবে আপনি সাইট স্ট্রাকচারটা আপনি কি সুন্দরভাবে অপটিমাইজ করতে পারেন সেটাও আমি বলে দিলাম। যে হোম পেজের পরে থাকবে ক্যাটাগরি, দরকারলে স্ট্রাকচারটা একটু লিখে নেন। যে আপনার যে হোম পেজ থাকবে, আপনার ক্লায়েন্টের যে হোম পেজ থাকবে, হোম পেজের একদম নিচের যে পজিশনটা থাকবে, এই যে দেখতেছেন এখানে হচ্ছে আপনার ক্লায়েন্টের মেইন সার্ভিস গুলো থাকবে। আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের যে ক্যাটাগরি গুলো আছে, মেইন ক্যাটাগরি গুলো থাকবে। ঠিক ওই মেইন ক্যাটাগরির আন্ডারে থাকবে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরির আন্ডারে থাকবে প্রোডাক্ট। যদি আমি একদম একটা এক্সাম্পল দিই, ধরেন যে আপনার ক্লায়েন্ট একটা ক্লথিং স্টোর, ঠিক আছে। সো আপনার ক্লায়েন্টের যে ক্লথিং স্টোর এখানে আসলো, আসার পরে এখানে এইটা হচ্ছে কিডস, এটা হচ্ছে ওমেন, এটা হচ্ছে জেন্টস। সো আপনি এখন প্যান্ট সেগমেন্টে যেতে চান, ঠিক আছে। সো প্যান্ট সেগমেন্টটা কিভাবে আপনি খুঁজে পাবেন, এই হোমের থেকে মেনে আসবেন বা জেন্টসে আসবেন। আসার পরে ধরলেন এখানে জেন্টস প্যান্ট, জেন্টস শার্ট, জেন্টস টি শার্ট। তো আপনি বুঝতেছেন এখানে জেন্টস প্যান্ট, আপনি এখান থেকে সুন্দরভাবে কি করলেন। তো আমার এই মেইন ক্যাটাগরি থাকলো কি, মেইন ক্যাটাগরি থাকলো আমাদের জেন্টস ক্লথ, জেন্টস ক্লথের আন্ডারে সাব ক্যাটাগরি কি থাকলো, সাব ক্যাটাগরি থাকলো আমার প্যান্টস, শার্ট, টি শার্ট, দেন হচ্ছে আপনার এখানে প্রোডাক্ট গুলো থাকলো। দিস ইজ দ্য বেস্ট ওয়ে that you can use to create a good site structure for your site, for your client site to get higher rank. ওকে, সো আপনাকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারতেছেন এবং বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে, লিভ এ কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন, আমি আপনাদেরকে অবশ্যই আপনার কোয়েশ্চেনটা সলভ করে দিব। সো দিস ইজ ইন ফর টুডেস ক্লাস। আশা করি আজকে ক্লাসটা বুঝতে পেরেছেন, এবং আজকে ক্লাসটা কিন্তু সো মাচ ভ্যালুয়েবল ইনফরমেশন আমি শেয়ার করেছি। আশা করি এইগুলো একটু তাড়াতাড়ি বলছি, কারণ আমি একটু বিজি, আমার একটা কাজ আছে, দ্যাটস ওয়াই একটু কুইক বলছি। একটু স্লো করে শুনে নিয়েন, যদি বুঝতে সমস্যা হয়, আশা করি বুঝতে সমস্যা হবে না।
আর আরেকবার ভিডিওটা দেখে নিয়েন, ২-৩ বার দেখলে এই ভিডিওটা আপনার মুখস্থ হয়ে যাবে। যত বেশি ভিডিও দেখবেন তত বেশি এটা আপনার মাথায় গেঁথে যাবে এবং তত বেশি এটা আপনাকে কি করবে? ভবিষ্যতে আপনার এটা কাজে লাগবে। যখন ইন্টারভিউতে যাবেন, যখন অন্য কোথাও যাবেন, কারণ ভাই আমি জানি আপনি প্র্যাকটিস করতেছেন না ঠিকভাবে। ঠিক আছে? সো প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? প্র্যাকটিস করতে হবে। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে এট লিস্ট আমার ভিডিওটা ভালো করে দেখেন যাতে মুখস্থ হয়ে যায়। যাতে ভুলে না যান। আপনি আপনার টেনডেন্সি এরকম থাকতে হবে যে আমি যখন একটা মিনিট এখানে ইনভেস্ট করেছি দ্যাট মিনস ওই একটা মিনিটের যে আউটকাম সেটা আমি নেব। যেকোনো কিছুতে আপনি ১ টা মিনিট ইনভেস্ট করবেন, সেই ১ টা মিনিটের আউটকাম আপনাকে ওইখান থেকে নিতে হবে। আদারওয়াইজ ওই ১ টা মিনিট ওয়েস্ট হবে। ভাই টাইমের থেকে না বড় কিছু আর কিছু নাই। যারা বড়লোক আছে না, ধরেন যে আমরা তো গরিব মানুষ, ঠিক আছে? যারা বড়লোক, বিল গেটস, ইলন মাস্ক এরা কি করে জানেন? এরা টাকা দিয়ে টাইম কেনে। অ্যান্ড ভাই আপনি বলতে পারেন, "ভাই টাকা দিয়ে টাইম কেমনে কেনে?" টাকা দিয়ে কি করে? এরা এমপ্লয়ার কেনে। এরা যে কাজটা দেখে যে কাজটা এরা ডেলিগেট করে দিচ্ছে অথবা অন্য কাউকে দিয়ে করাইতে পারতেছে, সেই কাজটার জন্য তারা তাদেরকে হায়ার করে। যাতে তাদের ওই সময়টাকে, ওই মূল্যবান সময়টা তারা আরো বেশি থিংকিং, আরো বেশি ইম্পোর্টেন্ট কাজে স্পেন্ড করতে পারে। সো দিস ইস হাউ দে বাই টাইম। ওকে? সো আর আমরা কি করি? আমরা হচ্ছে Facebook এ স্ক্রল করি, আমরা TikTok দেখি, আমরা কাজ করি। ভাই ইট ইস হাই টাইম। আপনি দেশের অবস্থা দেখেছেন, তাই না? সো আপনাকে কি করতে হবে? একটা ভালো কিছু করতে হবে। কারণ ভবিষ্যতে কিন্তু আরো খারাপ সিচুয়েশন হইতে পারে। আপনার ফ্যামিলি আপনার উপর তাকায় আছে। আপনার পরিবার আপনার উপর তাকায় আছে। আপনার বাবা-মা আপনার দিকে তাকায় আছে। সো আপনাকে কিন্তু এটা এনশিওর করতে হবে যে ঠিক আছে আমি যদি নিজের একটা ভালো লাইফ দিতে চাই অবশ্যই আমাকে কি করতে হবে? শিখতে হবে, কষ্ট করতে হবে। কমফোর্ট জোন থেকে আপনাকে বের হইতে হবে ভাই। কমফোর্ট জোন থেকে জীবনে কিছুই হবে না। আপনি যদি জীবনে কিছু করতে চান অবশ্যই আপনাকে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। কমফোর্ট জোনটা ছেড়ে দিতে হবে। ২ টা বছর কষ্ট করেন ভাই। এরপরে যখন শুয়ে থাকবেন তখনও দেখবেন যে অটোমেটিক আপনার ব্যাংকে টাকা জমা হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু ওই যে স্বপ্নটা আপনি দেখতেছেন সেই স্বপ্নটাকে আপনাকে অ্যাচিভ করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে লার্ন করতে হবে, আপনাকে স্কিল শিখতে হবে। সো মেক সিউর আপনি এই জিনিসটা করবেন। আর ভাই যদি ভালো লেগে থাকে, যদি এই ভাইয়ের ক্লাস পড়ানোর স্টাইলও ভালো লেগে থাকে, যদি ভাইকে সাহায্য করতে চান, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। সো দেখা হবে পরবর্তী ক্লাসে অ্যান্ড আসসালামু আলাইকুম। বাই, বাই।